আসসালামু আলাইকুম। কনসেপ্ট ক্রাশার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব জীব প্রযুক্তি কী জিনিস এবং টিস্যু কালচার এর সম্পূর্ণ প্রক্রিয়া আমরা দেখব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এতে করে চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আসবে তা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমাদের জানতে হবে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জিনিসগুলো আসলে কি। জীব প্রযুক্তি এর নামের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে জীব, আরেকটি হচ্ছে প্রযুক্তি। তো আমরা কি পড়তেছি? জীববিজ্ঞান পড়তেছি। তাহলে জীববিজ্ঞানের জীব এবং প্রযুক্তি, অর্থাৎ জীববিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বিত যে রূপ সেটি হচ্ছে জীব প্রযুক্তি। ইংরেজি টার্মটা হচ্ছে বায়োটেকনোলজি। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি প্রথম এই বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেছিলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি এমসিকিউতে মাঝে মধ্যে দিয়ে দেয়। মানব সভ্যতার সেই আদি লগ্ন থেকেই এই জীব প্রযুক্তির যে প্রয়োগ সেটা শুরু হয়ে আসতেছে। গাজন এবং চুলাইকরণের মতো প্রযুক্তি জ্ঞান মানুষ প্রায় 4000 বছর আগে রপ্ত করেছে, যা জীব প্রযুক্তির একটা অংশ। এবং 1863 সালে গ্রেগর জন মেন্ডেল জেনেটিক্সের সূত্র আবিষ্কার করেছিল। এরপর থেকে এই জীব প্রযুক্তি নতুন একটি অগ্রযাত্রা শুরু করে এবং 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করছে, যা আধুনিক জীব প্রযুক্তির শুরু করছে। জীব প্রযুক্তির মধ্যে বর্তমানে টিস্যু কালচার এবং জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি কৃষি উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো আজকেই আমরা পড়ব মেইনলি এই টিস্যু কালচার নিয়ে। টিস্যু কালচার কী, কীভাবে হয়, সব কিছু থাকছে আজকের ক্লাসে। তাহলে চলো টিস্যু কালচার প্রক্রিয়াটি দেখা যাক। টিস্যু কালচার শব্দের মধ্যে কি আছে? টিস্যু আছে, তাই না? আর টিস্যু কী জিনিস আমরা এই জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে জানতে পেরেছি যে একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে এবং একই ধরনের কাজ করে এরকম এক গুচ্ছ কোষকে বলা হয় টিস্যু। উদ্ভিদ থেকে যদি আমরা একটা টিস্যু আলাদা করে সেই টিস্যুকে ব্যবহার করে আমরা যদি সেই টিস্যুর মাধ্যমে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করি, সেটি হচ্ছে আমাদের টিস্যু কালচার। উদ্ভিদের বিভিন্ন অংশে টোটিপটেন্ট স্টেম কোষ থাকে। এই টোটিপটেন্ট কি? এই টোটিপোটেন্ট স্টেম কোষ হচ্ছে এমন এক ধরনের কোষ যেই কোষ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা সম্ভব। তো উদ্ভিদের বিভিন্ন অংশে এরকম টোটিপোটেন্ট স্টেম কোষ থাকায় এর প্রায় যে কোনো অংশ থেকে হুবহু আরেকটি উদ্ভিদ জন্মানো সম্ভব। এটি হচ্ছে টিস্যু কালচারের মূলনীতি। অর্থাৎ উদ্ভিদের প্রায় বিভিন্ন অংশে এই টোটিপোটেন্ট স্টেম কোষটা থাকে যেখান থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা যায়। তাই উদ্ভিদের যে কোনো অংশ থেকে আমরা হুবহু ওই উদ্ভিদের মতো দেখতে আরেকটি উদ্ভিদ তৈরি করতে পারি। টিস্যু কালচার করার জন্য উদ্ভিদ থেকে যে কোনো একটি অংশ আলাদা করে নেওয়া হয়। তো এই টিস্যু কালচার উদ্দেশ্যে যে অংশ পৃথক করে নেওয়া হয় তাকে বলা হয় এক্সপ্লান্ট। এই এক্সপ্লান্টগুলো কি হইতে পারে? পরাগরেণু হইতে পারে, শীর্ষ বা পার্শ্বমুকুল হইতে পারে, পর্ব হইতে পারে বা মূলের কোনো অংশ হইতে পারে। একটা উদ্ভিদ থেকে এই উপাদানগুলোর যে কোনো একটি নিয়ে আমরা টিস্যু কালচারের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করতে পারি। এবার দেখব আমরা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে যে টিস্যু কালচারের ধাপসমূহ। একটা টিস্যু কালচার সেটা কিভাবে হয়? তাহলে টিস্যু কালচার করার জন্য আমাদের প্রথমে একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। এজন্য আমাদের উন্নত গুণসম্পন্ন, স্বাস্থ্যবান এবং রোগমুক্ত একটি উদ্ভিদ বাছাই করতে হবে। কারণ আমরা যদি দুর্বল বা রোগযুক্ত উদ্ভিদ নিই তাহলে সেখান থেকে যে আমরা চারাটা পাবো, যে গাছটা তৈরি করব আর কি, যে উদ্ভিদটা তৈরি করব, সেটাও কী হবে? রোগযুক্ত অথবা দুর্বল হয়ে পড়বে। সো এরকম উদ্ভিদ তো আমাদের দরকার নেই। আমাদের কেমন উদ্ভিদ দরকার? স্বাস্থ্যবান এবং রোগমুক্ত। এর জন্য আমাদের যে মাতৃ গাছ নির্বাচন করতে হবে, যেখান থেকে আমরা এক্সপ্লান্টটা বের করব, সেই মাতৃ উদ্ভিদটা হইতে হবে স্বাস্থ্যবান এবং রোগমুক্ত, এবং এই উদ্ভিদ থেকে আমরা এক্সপ্লান্ট বের করে নিব। এখন ধরো আমরা একটা এক্সপ্লান্ট নিলাম, সেটা যদি নর্মালি রেখে দিই সেটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে।
মারা যাবে, তো সেটা কি বর্ধিত হবে না। সেই জন্য এই যে এক্সপ্ল্যান্টটা নিলাম, সেই এক্সপ্ল্যান্টটা যাতে ঠিকভাবে বর্ধিত হয়ে একটা উদ্ভিদে পরিণত হইতে পারে, এই জন্য আমাদের একটা কালচার মিডিয়াম তৈরি করতে হয়। এই কালচার মিডিয়ামটা কীভাবে তৈরি করব? তো উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যক যে উপাদান আছে, খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ, প্রায় কঠিন পদার্থ তৈরি, মানে এই সকল উপাদান নেওয়ার পর এটার একটা কঠিন পদার্থ তৈরি করার জন্য বা সেমি সলিড মিডিয়াম তৈরির জন্য এখানে আগার দেওয়া হয়। আগার কী জিনিস? এই আগারটা হচ্ছে এমন একটা উপাদান যেটা হচ্ছে যেমন লিকুইডের মধ্যে দিই, এটা হচ্ছে জেলির মতো অংশ তৈরি করবে। এগুলো মিশিয়ে কালচার মাধ্যমটা তৈরি করা হয়। আমাদের কালচার মাধ্যম রেডি, যেখানে আমরা এক্সপ্ল্যান্টটাকে স্থাপন করব। কিন্তু যে কালচার মিডিয়ামটা তৈরি করলাম, সো এটা জীবাণুযুক্ত হইতে পারে না। এই জন্য কী করতে হবে? এই কালচার মিডিয়াম তৈরি করার পর এই মিডিয়ামটাকে আমরা জীবাণুমুক্ত করব। কিভাবে করব? এই যে কালচার মাধ্যমটা ছিল, সেটা কাচের পাত্রে, যেটা টেস্ট টিউব হইতে পারে বা কনিক্যাল ফ্লাস্ক হইতে পারে, নেওয়ার পর তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে তার মুখটা বন্ধ করব এবং পরবর্তীতে অটোক্লেভ মেশিনের মধ্যে 121°C তাপমাত্রায় রেখে 15 পাউন্ড স্কোয়ার পার ইঞ্চি চাপে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করা হয়। এই লাইনটা দাগিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ দিয়ে দেয়। তারপর কাচের পাত্রের মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রা, সেটা কত? 25 +-2°C, অর্থাৎ 23 থেকে 27। কারণ 25 থেকে 2 যোগ করলে হয় 27, 25 থেকে 2 বিয়োগ করলে হয় 23। তাহলে 23 থেকে 27°C মাঝখানে যে কোনো তাপমাত্রা কক্ষে রাখা হয়। এ পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি অণুচারা বা কেলাস তৈরি হয়। তাহলে যে জীবাণুমুক্ত করার পর সেখানে আমরা কী করছি? এক্সপ্ল্যান্টটা স্থাপন করছি। স্থাপন করার পর সেটা বারবার বিভাজিত হবে, কারণ তার যত পুষ্টি গুণাগুণ সব তো আমরা মিডিয়ামে দিয়ে দিয়েছি। সেখান থেকে সেই পুষ্টি নিয়ে বারবার বিভাজিত হতে হতে সেখানে প্রথমে হচ্ছে ক্লাস তৈরি করবে, তারপর সেখান থেকে অণুচারা তৈরি করবে। তো অণুচারা দেখতে কেমন? আমরা একটু পরে চিত্র দেখতেছি। এই অণুচারার মধ্যে কোনো মূল থাকে না, তাই কি হয়? এই অণুচারা এই মিডিয়াম থেকে আমাদের তুলে কী করতে হবে? মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে। কারণ উদ্ভিদের যদি মূল না থাকে, উদ্ভিদ পরবর্তী যখন আমরা মাটিতে রোপণ করব, তখন সে শক্তি নেবে কোথা থেকে, পানি গ্রহণ করবে কোথা থেকে? তার তো মূল নেই। এই জন্য মূল উৎপাদক মাধ্যম স্থাপন করে এই অণুচারা থেকে কি করব? মূল তৈরি করতে হবে। তবে যদি এ সমস্ত যে উদ্ভিদগুলা, এগুলোর মধ্যে মানে অণুচারা, সো এগুলো দেখো যদি চারা গাছে যদি মূল না উৎপন্ন হয়, তবে কি করতে হবে? একটা নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটপগুলো, অর্থাৎ কাণ্ড যেগুলো, সেগুলো কেটে তাদেরকে পুনরায় আবার মূল উৎপাদন কালচারের মাধ্যমে স্থাপন করতে হবে, যাতে মূলটা উৎপাদিত হয়। মূল তো আমাদের উৎপন্ন হয়ে গেল, এখন কী হবে? আমরা এটাকে টবে স্থানান্তর করব। তো মূলযুক্ত চারাগুলোকে পানিতে ধুয়ে এগার মুক্ত অবস্থায় মাটি ভরা ছোটো ছোটো পাত্রে স্থানান্তর করা হয়। পাত্রে লাগানো চারাগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে। পূর্ণাঙ্গ চারাগুলো সজীব এবং সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হবে। অর্থাৎ আমাদের যখন মূলটা রেডি, তখন আমরা কী করব? ছোটো ছোটো কিছু পাত্র নিব, যেগুলোতে এই উদ্ভিদগুলো স্থাপন করব। দেন সেখানে যখন কিছুটা সতেজ হয়ে উঠবে, তখন এটা তো বাইরের পরিবেশের সাথে অভ্যস্ত না, তাই আস্তে আস্তে কী করতে হবে? বাইরের পরিবেশের সাথে এটা খাপ খাইয়ে নিতে হবে। এই জন্য মাঝে মাঝে কিছু সময়ের জন্য বাইরে রাখতে হবে, দেন আবার ঘরে রাখতে হবে। এবার আস্তে 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 পরিবেশের সাথে যখন খাপ খাইয়ে নিতে পারবে, তখন তাকে পূর্ণাঙ্গভাবে মাঠের মধ্যে স্থাপন করতে হবে। এই যে চিত্রটা দেখতেছো, এইটি হচ্ছে একটা টিস্যু কালচারের সম্পূর্ণ প্রসেস। প্রথমে এই যে উদ্ভিদ থেকে, মাতৃ উদ্ভিদ থেকে আমরা নমুনাটা বা এক্সপ্ল্যান্টটা নিয়েছি, তারপর যে কালচার মিডিয়াম যেটা তৈরি করছিলাম, সেই কালচার মিডিয়ামে স্থাপন করছি। স্থাপন করার পর এটা জীবাণুমুক্ত করার পর এখানে কী তৈরি হয়েছে? ক্যালাস তৈরি হয়েছে। এই ক্যালাসটা আরও বিভাজিত হইয়া কিছু কোষে তৈরি হয়েছে। সেই কোষ থেকে তৈরি হয়েছে অণুচারা। দেখো, এটা কোনো কী নেই, শিকড় নেই। এই অণুচারাকে তারপর আমরা মূল তৈরির যে মিডিয়াম, সেখানে স্থাপন করছি। দেখো, এখানে মূল তৈরি হয়ে গেছে। দেন এটা কিছুটা বড় হইলে সেটাকে আমরা ফার্স্টে টবে স্থানান্তর করি। তো তারপর পরিবেশের সাথে খাপ খাইয়ে এটা প্রাকৃতিক পরিবেশে লাগানো হয়। এই হচ্ছে টিস্যু কালচারের সম্পূর্ণ প্রসেস। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এ পর্যায়ে দেখব আমরা এই টিস্যু কালচারের ব্যবহার, কোথায় কোথায় এই টিস্যু কালচারের ব্যবহার করা হয়। তাহলে এই টিস্যু কালচারের মাধ্যমে আমরা কি করতে পারি? সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত
চারা উৎপাদন করতে পারি, কারণ আমরা সুস্থ সবল একটা উদ্ভিদ থেকে যখন চারা উৎপাদন করবো সেটাতে সুস্থ সবলই হবে। এই জন্য সহজেই রোগমুক্ত এবং ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। এরপর ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা থেকে মুক্ত হবো, অর্থাৎ যে সকল উদ্ভিদ আছে শুধু একটা ঋতুতেই তাদের চারাটা উৎপাদিত হয়, তাছাড়া হয় না। তাহলে এই টিস্যু কালচারের মাধ্যমে আমরা যে কোনো সময় সেই উদ্ভিদ থেকে একটা এক্সপ্লান্ট নিয়ে সেখান থেকে চারা উৎপাদন করতে পারি। টিস্যু কালচারের মাধ্যমে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদন করা যায়। যেসব উদ্ভিদের বংশবিস্তার মানে বীজের মাধ্যমে বংশবিস্তার করে না, মানে বীজ তৈরি করে না, তাহলে সেগুলোর চারা প্রাপ্তি হচ্ছে বেশ দুষ্কর, সহজে চারা পাওয়াই যায় না। এই জন্য এদেরকে স্বল্প বয়ে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায়। যে সকল উদ্ভিদ প্রায় বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে আমরা টিস্যু কালচারের মাধ্যমে তাদের চারাটা তৈরি করে সংরক্ষণ করতে পারি। যেসব ভ্রূণে শস্যকলা থাকে না সেসব ভ্রূণ কালচার করে সরাসরি উদ্ভিদ তৈরি করা যায়। যে সকল উদ্ভিদ যৌন জননের অনুপস্থিত অথবা প্রাকৃতিকভাবে জননের হার কম, মানে কি তাদের জননটা খুবই কম হয়, তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য এই টিস্যু কালচারটা ব্যবহার করা যায়। সো এই কয়েকটা পয়েন্ট যদি তুমি সুন্দর করে খাতায় তুলে দিয়ে আসতে পারো, টিচার মার্ক দিতে বাধ্য। তো টিস্যু কালচারে ব্যবহার আসলে এই কয়েকটি পয়েন্ট শুধু তুমি পয়েন্ট আকারে লিখে দিয়ে আসবে, এতেই যথেষ্ট। এছাড়াও দেখো নিচে কিছু রিডিং আছে, এগুলো তুমি জাস্ট এমসিকিউর জন্য পড়বা। সো এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে দিবে এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এতে করে চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আসবে তা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।